লিওয়ান অরিকে বুকের মাঝে রেখেই দ্রুত পায়ে প্রস্থান করলো। নিজের রুমে এসে সোজা ওয়াশরুমে গিয়ে অরির ভেজা পোশাক পাল্টে দিয়ে শার্ট পরিয়ে দিল। নিজেও পোশাক পাল্টে শুধু ট্রাউজার পরে নিল। অরিকে কোলে করে নিয়ে এসে নরম তুলতুলে বিছানায় আস্তে করে শুইয়ে দিয়ে শরীরের উপর কমফোর্টার দিয়ে ঢেকে দিল। ভেজা এলোমেলো চুলগুলো তোয়ালে দিয়ে মুছে একপাশে রেখে দেয়। আর এক মুহূর্ত দেরি না করে কাবার থেকে এমার্জেন্সি কিট বের করে নিয়ে এলো। সার্জন হিসেবে সেটা সবসময় প্রস্তুত রাখে। প্রথমে ছোট অক্সিজেন সিলিন্ডারটা বের করে মাস্ক পরিয়ে দিল অরির মুখে। তার শ্বাস এখনো দুর্বল, পালস প্রায় ধরা যায় না। সে দ্রুত হাতে সিরিঞ্জে ভরে নিল অ্যাড্রানালিন ইঞ্জেকশন, আইভি পুশ। অভ্যাসের জোরে নিখুঁতভাবে ইঞ্জেকশনটা প্রবেশ করালো হাতের মাঝে। মিনিট খানেকের পর পালসের গতি কিছুটা বাড়ল, তবুও চোখ খুলছে না অরি। লিওয়ান এবার হাইড্রো ও কর্টিসন ইঞ্জেকশন দিল শ্বাসনালী ফুলে ওঠা কমানোর জন্যে। কিছু সময় পর অরির বুক ধীরে ধীরে সামান্য ওঠানামা করলো। চোখের পাতা কেঁপে উঠল হালকা। লিওয়ান দুহাত দিয়ে অরির গাল ছুঁয়ে ধীর গলায় ডাকল, ওরি, এই, শুনতে পাচ্ছিস আমাকে? অরির থেকে কোনো জবাব এলো না, কিন্তু তার নিঃশ্বাসটা আস্তে আস্তে স্বাভাবিক হতে দেখে লিওয়ান স্বস্তির নিঃশ্বাস ফেলল। অরির মুখে অক্সিজেন মাস্ক রেখে বাকি জিনিসপত্র গুছিয়ে নিয়ে রেখে এলো। অরি এখন আউট অফ ডেঞ্জার। বিকেল গড়িয়ে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এসেছে। রিক্কি একবার এসে দেখা করে গিয়েছে লিওয়ানের সঙ্গে। অরির অবস্থার কথা জানতে পেরে তেমন কিছুই রিয়্যাক্ট করেনি, কারণ দুটো একই ক্ষেতের মূলা। তারা দেখতে ভদ্র, মাসুম, সুদর্শন হলেও ভেতরে ভয়ঙ্কর কুৎসিত সত্তা রয়েছে। তাদের কাছে অন্যের কষ্টের কোনো মূলত নেই। তাদের কাছে অন্যের কষ্টের কোনো মূল্য নেই। সবসময় নিজেদের কাজ হাসিল করায় ব্যস্ত হয়ে থাকে। লিওয়ান আজ হাসপাতালে যায়নি, এমার্জেন্সি কোনো ফোন কলও রিসিভ করেনি। উল্টো সিমটাই খুলে রেখে দিয়েছে। তার কাছে দুনিয়ার সব কিছু একদিকে আর তার বউ একদিকে। আজ যেন সব দরদ উতলে পড়ছে বউয়ের প্রতি। মাঝরাতে শরীর কাঁপিয়ে জ্বর এলো অরি। চোখ দুটো মেলে তাকাতে পারছে না। শরীর ভীষণ দুর্বল লাগছে। আবছা আলোয় শুধু ভেসে আসছে জ্বরের ঘরে অস্ফুট স্বরে গোঙানির আওয়াজ। লিওয়ানের ঘুম হালকা হয়ে এলো। সে আজ কোনো অঘটন ঘটাবে না বলে কাউচের উপর শুয়েছিল। সে ঘুমের ঘরে কান খাড়া করে বোঝার চেষ্টা করছে কিসের শব্দ আসছে। ল্যাপটপে নিজের কাজ শেষ করে সে একটু আগেই ঘুমিয়েছিল, যার ফলে চোখের ঘুম ছুটতে চাইছে না। কাঁচা ঘুমে ব্যাঘাত ঘটার জন্য বেশ বিরক্ত হলো লিওয়ান। কপাল কুচকে শরীর থেকে এক ঝটকায় কমফোর্টার নিচে ফেলে দিয়ে উঠে বসলো। বিরক্তিকর ভাব নিয়ে ডিম লাইটের ঝাপসা আলো ভেদ করে বিছানায় শুয়ে থাকা অরির দিকে তাকালো। অরি জ্বরে কাতরাচ্ছে। লিওয়ান হামি তুলে এগিয়ে এলো অরির কাছে। বিছানায় বসে অরির দিকে খানিকটা ঝুঁকে এলো। বাম হাত মাথার পাশে রেখে ভর দিয়ে ডান হাতের উল্টো পিঠ দিয়ে কপাল ছুঁয়ে অনুভব করলো ভীষণ জ্বর এসেছে। লিওয়ান একটা ফোঁস করে নিঃশ্বাস ফেলে ওয়াশরুম থেকে তোয়ালে ভিজিয়ে নিয়ে এলো। অরিকে তুলে পিঠে বালিশ দিয়ে হেলান দিয়ে রাখলো। কমফোর্টার সরিয়ে শার্ট খুলে ভেজা তাওয়েল দিয়ে শরীর মুছে দিল। আধো আধো চোখে তাকিয়ে থেকে লিওয়ানের কর্মকাণ্ড দেখতে লাগলো অরি। ওয়েট এ মোমেন্ট, আই এম কামিং রাইট নাও। উন্মুক্ত শরীর কমফোর্টার দিয়ে ঢেকে লিওয়ান রুম থেকে বেরিয়ে গেল। গুনে গুনে ঠিক 20 মিনিট পর ফিরে এলো। হাতে ছোট্ট একটা ট্রে। খাবারের সুঘ্রাণে নাকে যেতেই অরি পিট পিট করে চোখ মেলে তাকায় এবং দেখে গরম গরম ধোয়া ওঠা সুপের বাটি নিয়ে বসে আছে লিওয়ান। খেয়ে নে, তারপর জ্বরের ওষুধ খেতে হবে। অরির মুখের সামনে চামচ ধরে কথাটা বলে লিওয়ান। সে ভদ্রমের মতো চুপচাপ মুখে তুলে নিল খাবারটা। লিওয়ান তাকে পুরো স্যুপ খাইয়ে দিয়ে টিস্যু পেপার দিয়ে মুখ মুছে দিল। এটো বাসন টেবিলের একপাশে রেখে এই বক্স থেকে জ্বরের ওষুধ বের করে নিল এবং পানি গ্লাস সহ ওষুধ নিয়ে এসে অরির সামনে বসে বলল। এই নে ওষুধ। অরির দিকে এগিয়ে দিল ওষুধ। সেটা দেখে নাক মুখ কুচকে ধীর কণ্ঠে বলে উঠল, ওষুধ দিতে আমি খাবো না। মাথায় তুলে মারবো একটা অসার বেয়াদব। মাঝরাতে ঢং না করে চুপচাপ ওষুধ খেয়ে নে, ঘুমা। লিওয়ানের ধমক শুনে চমকে ওঠে অরি। পেছনে সরে যাওয়ার সময় বুক থেকে কমফোর্টারটা কোমরের কাছে নেমে যায়। সেটা দেখে লিওন চোখ দুটো বন্ধ করে নিয়ে নিজেকে সামলে নিয়ে দাঁত কিরমির করে বলল, অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছি, কিন্তু হারামের মেয়ে, তুই আমাকে ঠিক থাকতে দিচ্ছিস না। এখন সময় রয়েছে। নিজের শরীর ঠাক না হলে আজ আবারও তোর পার্সোনাল সম্পত্তি লুটে নেব। অরি জ্বরের ঘরে নিজের মধ্যে না থাকলেও তড়িঘড়ি করে গলা পর্যন্ত শরীর ঢেকে নিল ভালো করে। লিওয়ান আবার ওষুধ এগিয়ে দিতে সে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বসে থাকলো। ওষুধ খেয়ে নে, তাহলে মিষ্টি দেব নে। অরি মাথা এলিয়ে দিয়ে বলল, মিষ্টি খেলে ডায়াবেটিস হয়। আমি যেটা দেবো ওটা সুগার ফ্রি আর একদম হেলদি। সো গুড গালের মতো ওষুধ খেয়ে নে, নাহলে কানের নিচে একটা থাপ্পড় দিয়ে নানির নাম বলিয়ে দেবো। বলে রাখলাম। অরি কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। অনুভব করতে পারছে জ্বরটা আরো বেড়ে যাচ্ছে, সঙ্গে শীত শীত লাগছে। সে ঘোলাটে চোখে লিওয়ানের দিকে তাকিয়ে মুখ হা করলো। লিওয়ান তার মুখের ভেতর ওষুধ দিয়ে পানি খাইয়ে দিল। অরি ঢোক গিলে বলল, এখন মিষ্টি নিয়ে আসুন। কাচের গ্লাস টেবিলের উপর রেখে লিওয়ান বাঁকা হেসে বলল। কাছে আয়। চোখ বন্ধ রেখে লিওয়ানের কাছে এগিয়ে গেল। লিওয়ান হুট করে তার ঘাড় চেপে ধরে নিজের সঙ্গে ঘনিষ্ঠ করে নিল। অতঃপর একজোড়া শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গোলাপি অষ্টদয় নিজের আয়ত্তে নিয়ে নিল।
এদিকে এহন্য কাজে ভরকে গেলেও সে বাধা দিল না, বরং জ্বরের ঘরে হিতাহিত জ্ঞান হারিয়ে লিওয়ানের স্পর্শ মেনে নিল। 5 মিনিট পর অরি ঠোঁট জোড়া ছেড়ে দিয়ে কপালে কপাল রেখে ফিসফিসিয়ে বলল, আজ রাতেও আমি তোর কাছে খারাপ হতে চাই টেডি বিয়ার, ভীষণভাবে ব্যাড বয় হতে চাই। তোর অভিযোগের খাতায় না হয় আজকের রাতটাও সামিল হোক। আই নিড ইউ মাই ফাকিং টেডি বিয়ার, আই উইল ফাক ইউ টুনাইট। কথাগুলো বলে সে আর সময় নষ্ট না করে অরিতে ডুব দিল। বারান্দা ভেদ করে চাঁদের আলো অরির ব্যথাতুর চেহারা এসে পড়েছে। সে দাঁতে দাঁত চেপে দু হাতে বিছানার চাদর খামচে ধরে কান্না আটকানোর চেষ্টা করছে। একটু আগে শীত শীত অনুভব করলো, আর এখন লিওনের উষ্ণতায় শরীর ঘেমে উঠেছে। বদ্ধ চার দেয়ালের মাঝে অস্ফুট স্বরে গোঙানির আওয়াজ প্রতিফলন হচ্ছে। অরি একসময় লিওনের দেওয়া সুখময় যন্ত্রণা সহ্য করতে না পেরে কেঁদে উঠল। লিওন থমথমে মুখে এগিয়ে এসে অরির দু হাতের মাঝে হাত গলিয়ে দিয়ে শক্ত করে চেপে ধরে ঠোঁটের মাঝে নিজের ঠোঁট চেপে রাখলো। অরির চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে অসহায় চোখে লিওনের লালচে হয়ে যাওয়া চোখের দিকে তাকালো। দুজনের চোখাচোখি হলেও লিওনের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। লিওয়ান আজ রাতে বেশি অ্যাগ্রেসিভ হতে চাচ্ছে না, কিন্তু না হয়েও পারছে না। রাতের শেষ প্রহরে এসে ক্লান্ত হয়ে অরির উপর থেকে সরে গেল। লিওয়ান কমফোর্টার দিয়ে নিজেদের নগ্ন শরীর ঢেকে নিল। উপুর হয়ে শুয়ে রিল্যাক্সে নরম বালিশে মুখ গুজতে ঘুমের জগতে পাড়ি জমালো সে। এদিকে অরি এখনো জেগে রয়েছে। জ্বর অনেকটাই কমে গিয়েছে, সেই সঙ্গে ঘর থেকেও বেরিয়ে এসেছে। সে পাশ ফিরে চোখ দুটো বন্ধ করতেই দু চোখের কুর্নিশ বেয়ে দু ফোটানো নাউস্ত্র জল গড়িয়ে পড়ল। সে তো এক মুহূর্তের জন্য ভেবেছিল এই বিষাক্ত জীবন থেকে মুক্তি পাবে, কিন্তু না, তাকে আবার তার ভাগ্য ভুল প্রমাণিত করে দিয়ে যন্ত্রণার মাঝেই ঠেলে দিল। ঘড়ির কাঁটায় দুপুর 12:35। অরি অন্য রুম থেকে গোসল করে বের হয়ে এলো। শরীরে জ্বর নেই, শুধু ব্যথা ছাড়া। সিঁড়ি বেয়ে ধীরে পায়ে নিচে নেমে এসে সোজা কিচেনের দিকে গেল। খিদে পেয়েছে তার। ফ্রিজ থেকে দুটো ডিম বের করে অমলেট বানিয়ে নিল। একটা প্লেটে দুটো অমলেট ও 4টা কাটা পাউরুটি স্লাইস সাজিয়ে নিল। সঙ্গে এক গ্লাস কমলা লেবুর জুস নিয়ে ডাইনিং টেবিলে গিয়ে বসলো। সে খাবারে হাত দিতে যাবে, ঠিক তখনই খেয়াল করলো সামনে থেকে প্লেট উধাও। অরি চমকে উঠে আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পেল না। পেছনে কারো অস্তিত্ব অনুভব করে সে চট করে মাথা তুলে উপরে তাকাতেই তার ঠোঁটে ঠোঁট চুইয়ে দিল লিওয়ান। অরি দ্রুত নিজের মুখ সরিয়ে নিয়ে মাথা সোজা করলো। লিওয়ান ঠোঁট কামড়ে হেসে অরির পাশের চেয়ারে বসতে বসতে বলল, স্বামীকে অভুক্ত রেখে তুই কিনা সাতবার মতো একা একে গেলছিস? অরি লিওয়ানের থেকে প্লেট কেড়ে নিয়ে বলল। হ্যাঁ, আমি খুবই স্বার্থপর। অরি মুখে অমলেট ও পাউরুটির অংশ পুড়ে অন্যদিকে তাকিয়ে চিবাতে থাকলো। লিওয়ানও প্লেট থেকে একটু অমলেট মুখে দিয়ে চোখ মুখ কুচকে বলল, ইয়াক, এটা অমলেট নাকি লবণের বস্তা? তুই সামান্য ডিম পোস্ট করতে পারিস না? এটা তো তলা পুড়ে গেছে। অরি মুখে এই ডিমের পোড়া অংশ দিতে দিতে বলল, খেতে হলে খান, না হলে চুপ থাকুন। তোর পুরোটা ডিম তুই খা। আমি যেটা ভেজেছি ওটাই খাচ্ছি। আপনার ডিম তো আর ভেজে খাইনি। লিওয়ান চোয়াল শক্ত করে অরির দিকে তাকালো। কিছু বলতে যাবে, ঠিক তখনই হঠাৎ গলা চেপে ধরে শ্বাসকষ্টে কাশতে শুরু করলো। গাঢ় বাদামি বর্ণের চোখ দুটো মুহূর্তের মাঝে লাল হয়ে গেল, ঠোঁট নীলচে হয়ে উঠল। লিওয়ান চট করে অরির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে উঠল, অমলেট কি দিয়েছিস? অরি খেতে খেতে সোজা সাপটা জবাব দিল। বেশি কিছু না, জাস্ট বাদামের গুঁড়ো দিয়েছি। লিওয়ানের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। সে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে নিতে বলল, তুই কি জানিস আমার বাদামে খুব বাজেভাবে অ্যালার্জি হয়েছে? আপনিও খুব ভালো করেই জানতেন আমার পানিতে ফোবিয়া আছে। আমিও ওটাই ভুলে গিয়েছিলাম। আপনি ভুলে করেছেন আর আমি জেনে বুঝে করেছি, সিম্পল। লিওয়ান চৌধুরী কিছু বলতে গিয়েও তার কথা আটকে গেল। তীব্র পেট ব্যথা করছে, একই সঙ্গে ঠোঁট মুখ গলা লাল হয়ে ফুলে উঠেছে। শরীর চুলকাচ্ছে, হাতে পায়ে লাল ফুসকুড়ি বের হয়েছে। লিওয়ান কাশতে কাশতে টেবিল থেকে উঠে গেল, বেসিনকে গিয়ে বমি করলো। তবুও তার শরীর খারাপের দিকে আরো খারাপের দিকে যাচ্ছে। চোখে মুখে পানির ঝাপটা দিয়ে ড্রয়িং রুমে সোফায় বসে শরীরটা এড়িয়ে দিল। অরি তখনও নিশ্চুপ হয়ে বসে থেকে দৃশ্য উপভোগ করছে। লিওয়ান ঘাড় ঘুরিয়ে অরির দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে উঠল, আজ যদি কোনোভাবে বেঁচে ফিরি তাহলে খোদার কসম হরিয়ান চৌধুরী, তুই যে হাতে বাদাম মিশিয়েছিস ওই হটটা অসল করে দেবো আমি। অতঃপর জ্ঞান হারিয়ে সোফার মাঝে তার লাল হয়ে যাওয়া শরীরটা লুটিয়ে পড়ল। সেই সঙ্গে সামনে বসে থাকা রমণীর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। নিজের হাসপাতালের বেডে নিজে অচেতন অবস্থায় রয়েছে লিওয়ান চৌধুরী। তার পাশের বেডে রিক্কি গালে হাত দিয়ে বসে আছে। সে ভাবতেও পারছে না তার ভাবিজান এমন কিছু করতে পারে। একেবারে তার সাইকো বসকে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। সে যদি লিও মেনশনে না যেত তাহলে আজ তার বন্ধু ইন্নালিল্লাহ হয়ে যেত। ভাগ্যিস গিয়েছিল কাজের জন্য। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো, তবুও লিওয়ানের জ্ঞান ফেরার নাম নেই। আজ অরির জায়গায় অন্য কোনো মেয়ে হলে সে নিজ হাতে খুন করে রেখে আসতো। বন্ধুর ফিউচার বাচ্চার মা বলে বেঁচে গেছে, নাহলে সে দেখাতো রিক্কি কি চিজ। ভিআইপি কেবিনের দরজা খুলে একজন ডাক্তার ভেতরে প্রবেশ করলেন। ওনাকে দেখা মাত্রই রিক্কি খ্যাক করে বলে উঠল, ওর এখনো জ্ঞান ফেরেনি ক্যা?
কি বালের চিকিৎসা করলি? দেখ, আমার ধৈর্যের পরীক্ষা নিস না। দেখা গেল ওর জায়গায় তুই শুয়ে আছিস, তাও সারা জীবনের জন্য। তাড়াতাড়ি ওর জ্ঞান ফেরা, ড্যামেট। ডাক্তার বিরক্ত ভাব নিয়ে চোখ মুখ কুঁচকে ফেলল। এই ছেলে প্রায় 4 ঘন্টা ধরে জ্বালিয়ে খাচ্ছে। আরে বাবা, জ্ঞান ফিরতে তো একটু সময় লাগবে। বাদামের পরিমাণ বেশি না হলেও যেটুকু শরীরে গেছে তাতে অবস্থা মারাত্মক লেভেলে পৌঁছে গিয়েছিল। ওয়াশ করে বের করলেও শরীরের ভেতরে বেশ ক্ষতি হয়েছে। তারা নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন। লিওয়ান এখন আউট অফ ডেঞ্জার। সঠিক সময়ে হাসপাতালে না আনলে এতক্ষণে বড়সড় একটা দুর্ঘটনা হয়ে যেত। তার উপর হাসপাতালের ওনার বলে কথা, আজ একটু হিতে বিপরীত হলে তাদের সবার চাকরির সাথে সাথে প্রাণটাও হয়তো যেত। ডাক্তার এসব ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে সাদা ধবধবে বেডে শুয়ে থাকা স্যারের দিকে এগিয়ে এলো। লিওয়ানকে চেক আপ করে রিক্কির দিকে তাকিয়ে বলল, ওনাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, এই কারণে এখনও জ্ঞান ফেরেনি। কিন্তু চিন্তা করবেন না, খুব শিগগিরই স্যার জেগে উঠবে। আর ওনাকে অ্যালার্জি জাতীয় খাবার থেকে দূরে রাখবেন, বিশেষ করে বাদাম থেকে। কথাগুলো বলে ডাক্তার সেখান থেকে চলে গেল। এদিকে রিক্কি লিওয়ানের শুকিয়ে যাওয়া চেহারার দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে উঠল, যেখানে ঘরের বই শত্রু, সেখানে আর কিভাবে সাবধানে থাকা যায়? অরি বাগানে দাঁড়িয়ে থেকে ফুরফুরে মেজাজে গুনগুন করছে আর ফুলের গাছে পানি দিচ্ছে। তার কি কষ্ট হচ্ছে? একদম নয়, বরং স্বামী নামক অমানুষকে হাসপাতালে পাঠিয়ে দিতে পেরে মনে শান্তি শান্তি অনুভব করছে। একেবারে মেরে দিলে আরো ভালো লাগতো, কিন্তু সে কেন যেন কিন্তু সে কোনো জানোয়াররূপী মানুষকে মেরে হাত নষ্ট করতে চায়নি। এমন ভিলেনকে শুধু কল্পনা উপন্যাসে ভালোবাসা যায়, বাস্তবে নয়। এতদিনের অত্যাচারের শাস্তি আজ একটু হলেও দিতে পেরেছে, এতেই সে আনন্দিত। এরপর কি হবে না হবে সেটার জন্যে মাথা ব্যথা নেই। তার শরীরটাই তো শুধু জীবিত রয়েছে, আত্মাটা অনেক আগেই মরে গেছে। এখন মনের কষ্টের কাছে শারীরিক কষ্ট তুচ্ছ। অরি সবগুলো গাছে ভালো করে পানি দিল। একটা কালো রঙের গোলাপ ছিঁড়ে নিল হাতে। তার জীবনের কালো অধ্যায়ের মতো এই গোলাপেরও একই রূপ। অরি ফুলের ঘ্রাণ শুকে তাচ্ছিল্য হেসে কানে গুজতে গুজতে গেয়ে উঠল। হঠাৎ অরির গান গলায় আটকে গেল। সে অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকলো ওই দূরে বড় লোহার মেন গেটের দিকে। দুটো পুলিশের জিপ গেট দিয়ে ভিতরে প্রবেশ করলো। যেহেতু পুলিশের লোক, তাই গার্ডরা বাধা না দিয়ে চুপচাপ গেট খুলে দিল। দুটি জিপ ভেতরে এসে থামতেই প্রথম জিপ থেকে দুজন ব্যক্তি নেমে এলো। একজনের পরনে এসআইয়ের পুলিশের পোশাক, আরেকজনের পরনে স্যুটবুট। বয়স আনুমানিক 45 কিংবা 50 হবে। ভদ্রলোক আশেপাশে তাকালেন এবং বাগানের মাঝখানে দাঁড়িয়ে থাকা মেয়েকে দেখে চোখ দুটো ভিজে উঠল। বড় বড় পা ফেলে এগোতে লাগলেন। এতদিন পর নিজের জন্মদাতা পিতাকে দেখে অরির চোখ দুটো ছলছল করে উঠল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, এক ছুটে এগিয়ে গেল। কিন্তু বিপত্তি ঘটল ওখানে। অরি তার পাপার দিকে দৌড়ে এলে গার্ডরা তাকে গোল হয়ে ঘিরে ধরল, যার ফলে সে আর পাপার কাছে যেতে পারল না। অরি গার্ডদের কাণ্ড দেখে চিল্লিয়ে বলে উঠল, আমার পথ ছাড়ুন, আমি পাপার কাছে যাব। 6জন কালো পোশাকধারী গার্ডের মধ্যে একজন বলে উঠল, সরি ম্যাম, স্যার বদিত অন্য কারোর কাছে যাওয়া নিষিদ্ধ। অরির খুব রাগ হলো। এত কাছে থেকেও সে তার পাপাকে জড়িয়ে ধরতে পারল না। অরি পা উঁচু করে গার্ডদের ফাঁক দিয়ে তার পাপাকে দেখার চেষ্টা করলো, কিন্তু এই বিশাল দেহি বডি বিল্ডারের মতো লোকগুলোর মাঝে এসে নিতান্তই ছোট পিচ্চি বাচ্চা। মেয়েকে দৌড়ে আসতে দেখে আরহাম চৌধুরী ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটেছিল, কিন্তু মাঝ রাস্তায় তার মেয়েকে ঘিরে ধরে আটকে দেওয়ায় রেগে উঠলেন তিনি। পায়ের গতি আরো দ্বিগুণ করে এগিয়ে এসে গর্জে উঠে বললেন, আমার মেয়ের কাছ থেকে সরে দাঁড়াও, ওকে আমার কাছে আসতে যাও। গার্ডরা ঘুরে সামনের দিকে ফিরল, কিন্তু অরিকে মুক্ত করলো না। এদিকে অরি পাপার কাছে যাওয়ার জন্য হাঁসফাঁস করতে লাগলো। ইচ্ছে হলো এদের পাছায় একটা লাথি মেরে ফেলে দিতে, কিন্তু তার শক্তি দানবগুলোর কাছে কিছুই না। আরহাম চৌধুরীর সাথে সোহরাব মির্জা এগিয়ে এলো। গার্ডদের দিকে রাগান্বিত চোখে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, আই সে লিভ হার রাইট নাও। অরিকে গোল হয়ে ঘিরে থাকা দানবীয় সুঠাম দেহের অধিকারী লোকগুলোর মধ্যে কোনো ভাবান্তর দেখা গেল না। উল্টো এসআইয়ের মুখের উপর জবাব দিল, সরি, আপনার ম্যাডামকে ছাড়তে পারবো না। ইউ বাস্টার্ড। বলে আরহাম চৌধুরী এগিয়ে আসতে নিলে সোহরাব মির্জা বাধা দিয়ে বলল, শান্ত হন পাপা, ওরা শুধু ওদের বসের আদেশ পালন করছে। আরহাম চৌধুরী দাঁতে দাঁত চেপে রাগে গজগজ করতে থাকলো। এদিকে অরি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিল এদের একজনের পাছায় নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে লাথি মারবে। তারপর যা হবার হবে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে মনে মনে সাহস সঞ্চয় করলো। হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে লাথি যাওয়ার জন্য পা উপরে তুলতে ওদের হাতের চিপা দিয়ে দেখতে পেল গেট পেরিয়ে BMW M8 কম্পিটিশন গাড়ি প্রবেশ করলো। এটা দেখে থেমে গেল।
অরি। গাড়ি থেকে লিওয়ান ও রিক্কি বের হয়ে এলো। দুজনের চেহারায় স্বাভাবিক, যেন কিছুই হয়নি। তারা দুজনে বড় বড় পা ফেলে তাদের কাছে এলো। লিওয়ান গার্ডদের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল। লিভ। সঙ্গে সঙ্গে গার্ডরা সেখান থেকে প্রস্থান করলো। অরি মুগ্ধ হয়ে দৌড়ে পাপার কাছে যেতে লিওয়ান তাকে টেনে নিজের সঙ্গে ঘনিষ্ঠ করে নিয়ে বলল। আরে আরে, স্বামীকে রেখে কই যাও? অরি তেলে বেগুনে জ্বলে উঠল। লিওয়ান, আমার মেয়েকে ছাড়ো। আরহাম চৌধুরীর কথা শুনে লিওয়ান হেসে পড়ল। ও আপনার মেয়ে ছিল, কিন্তু এখন ও আমার ওয়াইফ। সো আমার বউকে ধরবো কিনা আদর করব, সেটা একান্তই আমার ব্যাপার। রাগে সোহরাব মির্জার চেহারা লাল হয়ে গেল। সঙ্গে পুলিশ ফোর্স না থাকলে এতক্ষণে কোনো অঘটন ঘটে ফেলতো। এদিকে অরি ছোটার জন্য মুচড়ামুচড়ি করছে, সে তার পাপার কাছে যাবে, কিন্তু কেউই যেতে দিচ্ছে না। হঠাৎ ঠোঁট উল্টে কেঁদে উঠল অরি। তার এসব ভালো লাগছে না কিছু। আদরের মেয়ের চোখে পানি দিকে বুকটা ফেটে যাচ্ছে। আরহাম চৌধুরী সে তার কলিজার দিকে এগিয়ে আসতে নিলে রিক্কি সামনে দাঁড়িয়ে বাধা দিল। আরহাম চৌধুরী রাগে গজগজ করতে করতে বললেন। কিসের বউ? কার বউ? আমার মেয়ে তোর মতো একটা খুনিকে কখনোই বিয়ে করতে পারে না। লিওয়ান আবার হাসলো। রিক্কির দিকে তাকিয়ে ইশারায় কিছু বলতে সে ফোন বের করে একটা ভিডিও দেখালো, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে অরি 3 কবুল বলে রেজিস্টার পেপারে সাইন করছে। তার পাশে লিওয়ান হাসি মুখে দাঁড়িয়ে আছে। এটা দেখে আরহাম চৌধুরী ও সোহরাব মির্জা অবাক চোখে কান্নারত অরির দিকে তাকালো। অরি তার পাপার দিকে অসহায় চোখে তাকিয়ে মাথা 2 দিকে ঘুরিয়ে ইশারায় না বোঝালো। এটা দেখেও যদি বিশ্বাস না হয়, তাহলে আমাদের বাসর রাতে ভিডিও দেখাতে পারি, দেখবেন? লিওয়ানের কথা শুনে অরির লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছা করলো। একজন বাবাকে কিনা মেয়ের বাসর রাতের ভিডিও দেখাতে চাচ্ছে। ছি, এর মতো খারাপ পরিস্থিতি আর দুটো নেই। আরহাম চৌধুরীর সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল। উনি তেরে এসে সজোরে চর বসিয়ে দিলেন লিওয়ানের ফর্সা গালে। অরি হতভম্ব হয়ে গেল। রিক্কির মাথায় দপ করে আগুন জ্বলে উঠল। একেই তো এই হারামের মেয়ের জন্যে তার প্রাণপ্রিয় বন্ধু মরার থেকে ঘুরে এলো, তার উপর আবার এখানে এসে তামাশা শুরু করেছে। এই পর্যন্ত সবকিছু ঠিক থাকলেও এই থাপ্পড়টা রিক্কি মেনে নিতে পারল না। লিওয়ানের থেকেও বেশি সেই লোকটাকে ঘৃণা করে। সে রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে তেরে এসে আরহাম চৌধুরীকে থাপ্পড় মারতেই সেটা গিয়ে অরির বাম গালে পড়ল। পুরুষালী শক্তপোক্ত হাতে চর খেয়ে নিচে পড়ে গেল। ভাবিজানকে চর মেরে চমকে উঠল রিক্কি। সে তো এই হারাম চৌধুরীকে মারতে চেয়েছিল, কিন্তু হুট করে অরি সামনে চলে আসে ভুল করে মেরে দিয়েছে। আরহাম চৌধুরীকে মেয়েকে পড়ে যেতে দেখে চমকে উঠে মেয়ের কাছে হাঁটু গেড়ে বসে বুকের মধ্যে জড়িয়ে নিল। পাপার আদর পেয়ে অরি শক্ত করে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কেঁদে উঠল। এদিকে লিওয়ান এগুলো দেখে হতবাক হয়ে গেল। রিক্কি কিছু বলতে যাবে, ঠিক তখনই সোহরাব মির্জা তেরে এসে নাক বরাবর ঘুষি মেরে দিল। এতক্ষণ সে নীরবে সবকিছু দেখলেও তার ভালোবাসার মানুষকে আঘাত করেছে, এটা সে মেনে নিতে পারল না। আচমকা আক্রমণে রিক্কি পিছিয়ে গেল। নাক হাত দিয়ে দেখলো লাল তরল পদার্থ বের হচ্ছে। সে চট করে সামনে তাকিয়ে যখন সোহরাব মির্জাকে দেখলো, তখন রাগে শরীর জ্বলে উঠল। সে হাত দুটো মুষ্টিবদ্ধ করে তেড়ে আসতে নিলে লিওয়ান বাধা দিল। এদিকে অরি পাপাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে হেঁচকি উঠল। তবুও সে শান্ত হলো না, বরং নাক টেনে টেনে বলতে লাগলো। পাপা, আমাকে এখান থেকে নিয়ে চলো প্লিজ। আমি এই নরকে থাকবো না পাপা। উনি আমায় জোর করে তুলে নিয়ে এসে বিয়ে করেছে। আমি পালিয়ে যাইনি পাপা। তোমার মেয়ে তোমাদের সম্মান নষ্ট করার মতো কখনো কোনো কাজ করেনি, বরং তোমার আদরের মেয়েকে ধ্বংস করে দিয়েছে এই অমানুষটা। হ্যাঁ পাপা, তোমার কলিজার টুকরোকে প্রতিনিয়ত হায়নার মতো ছিঁড়ে খেয়েছে। তোমার মেয়ের আত্মাকে মেরে ফেলেছে। পাপা, আমাকে এখান থেকে নিয়ে যাও, নইলে আমি বাঁচবো না পাপা, মরে যাব আমি। আবার হাউমাউ করে কেঁদে উঠল। মেয়ের কথাগুলো শুনে মনে হলো আরহাম চৌধুরীর বুকটা কেউ ধারালো ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করে দিল। তিনি অনুভব করলেন তার মতো নির্দয় লোকেরও আজ চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তিনি দুহাতে আগলে নিলেন আদরের সন্তানকে। সোহরাব মির্জার চোখের কোণেও অশ্রু চিকচিক করছে। সে যাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখতে চেয়েছিল, আজ তার কষ্ট দেখে বুকটা মোচড় দিয়ে উঠেছে। সে আর সময় নষ্ট না করে লিওয়ানের সামনে সে দাঁত চেপে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট, ডক্টর লিওন উর্ফে মিস্টার লিওন চৌধুরী। তোর সব খেলা শেষ। অনেক ভালো মানুষ সেজেছিস, কিন্তু আর না। তোর এই ভালো মানুষের পিছনে যে কুৎসিত রূপটা রয়েছে সেটা জেনে গিয়েছি। এখন জেলে গিয়ে বুঝবি একজন এসআই এর হবু বউকে তুলে নিয়ে জোর করে বিয়ে করার কেমন স্বাদ। বলে লিওয়ানের বাম হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিল। তবুও লিওয়ানের কোনো হেলদোল নেই। সে তো একদৃষ্টিতে নিচে বসে থাকা কাঁদতে থাকা মেয়েটার দিকে তাকিয়ে আছে। আরহাম চৌধুরী মেয়ের বুকের সাথে জড়িয়ে ধরে
উঠে দাঁড়ালো আর কাউকে কিছু না বলে গাড়ির দিকে মেয়েকে নিয়ে এগিয়ে যেতে লাগলো। অরি একবারের জন্য পিছনে তাকানোর প্রয়োজন মনে করলো না। সে যদি একবার পিছনে ঘুরে তাকাতো তাহলে হয়তো দেখতে পেত একজোড়া রক্তিম চোখ তার দিকে ভয়ঙ্কর হিংস্র রূপে তাকিয়ে রয়েছে। আবারও অরি পা রাখলো চৌধুরী ম্যানশনে। এবার সে একা নয়, তার সাথে তার পাপাও রয়েছে। ড্রয়িং রুমে প্রবেশ করতে মিসেস মারিয়ানা চৌধুরী দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরলেন। তিনি এতক্ষণ সোফায় বসে থেকে দরজার দিকে চাতক পাখির মতো তাকিয়েছিলেন। স্বামীর মুখে ও সৌরভের মুখে যখন আসল কাহিনী শুনল তখন এক মুহূর্তের জন্য ওনার মাথায় আকাশটাই ভেঙে পড়েছিল। তিনি একজন মা হয়ে সন্তানের কষ্ট বুঝতে পারলেন না, উল্টো দুধছাই করে তাড়িয়ে দিলেন। নিজের মাঝে অনুশোচনার ছটফট করছিলেন। বসে থেকে সময় গুনছিলেন কখন এই অপেক্ষার প্রহর শেষ হবে আর তার মেয়েকে কাছে পাবে। মাম্মাকে জড়িয়ে ধরতে দেখে তাচ্ছিল্যের হাসি দিল অরি। সেও আগামীকাল এসে ঠিক এইভাবে জড়িয়ে ধরেছিল তার মাম্মাকে, কিন্তু তার মাম্মা থেকে দূরে ঠেলে দিয়ে তাড়িয়ে দিয়েছেন। এটা ভাবতেই ফোলা ফোলা লাল চোখ দিয়ে দু ফোঁটা নোনা অশ্রু জল গড়িয়ে পড়ল। মিসেস মারিয়ানা চৌধুরী মেয়েকে ছেড়ে গালে হাত রেখে সারা মুখে চুমুতে ভরিয়ে দিলেন। তিনি খুব করে উপলব্ধি করতে পারছেন আগামীকাল মেয়ের সব কথা না শুনে অনেক বড় অন্যায় করে ফেলেছেন। একবার যদি একটু শুনতেন তাহলে তার মেয়ে তার কাছে থেকে যেত। অরি চোখ দুটো বন্ধ করে মায়ের দেওয়া আদর গ্রহণ করে নিল। মারিয়ানা আবারও মেয়েকে বুকের সাথে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি এমন কিছু ঘটবে তোমার সঙ্গে। বিশ্বাস করো, একটু যদি টের পেতাম তাহলে তোমাকে তাড়িয়ে দিতাম না। সরি, আমি খুব সরি আমার সোনা। তোমার মাম্মাম ভুল হয়ে গেছে, আর কখনো এমনটা হবে না, প্রমিস। বলেই উনি কেঁদে দিলেন। এতদিন পর আপন মানুষের ভালোবাসা আদর পেয়ে অরিয়মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। অনু দোতলা থেকে কাদার শব্দ পেয়ে তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে এলো। সিঁড়ির কাছে আসতে বোনকে দেখে চোখ দুটো ভরে উঠল। এই তো তার আপু তার কাছে চলে এসেছে। সে এক দৌড় দিয়ে সিঁড়ি দিয়ে নেমে বোনকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আজ যেন চৌধুরী ম্যানশনে কান্নার রোল পড়েছে। অবশেষে বাড়ির মেয়ে বাড়িতে ফিরে এলো। সন্ধ্যা নেমে এসেছে। এই অসময়ে ডাইনিং টেবিলে বসে থেকে পাপার হাতে গরম গরম পোলাও রোস্ট খাচ্ছে অরি। তার সামনে চেয়ারে বসে থেকে অনু খাবার চিবাচ্ছে আর বোনকে দেখছে। অন্য সময় হলে এই পাপার হাতে তুলে খাওয়া নিয়ে দুই বোনের মধ্যে মারামারি শুরু হয়ে যেত, কিন্তু আজ অনু শান্ত। তার বোন তার কাছে রয়েছে, এতেই সে অনেক খুশি। তার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে সে পুরো পৃথিবী সুখ এনে তার বোনের কোলে দিত। সে যে বড্ড বেশি ভালোবাসে তার আপুটাকে। মিসেস মারিয়ানা চৌধুরী আজ অরির পছন্দ মতো কম ঝাল দিয়ে সব খাবার বানিয়েছেন। চোখের সামনে দুই মেয়েকে তৃপ্তির সঙ্গে খেতে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটল। পোলাওয়ের বাটি এগিয়ে নিয়ে অরির দিকে তাকিয়ে বলল, আর একটু দেই। অরি পাপার হাতে মুখ ভর্তি খাবার নিয়ে গাল দুটো ফুলিয়ে ছোট বাচ্চাদের মতো করে মাথা উঁচু নিচু করে দিতে বলল। মারিয়ানা হেসে প্লেট ভরে দিল। মেয়ের খাওয়া দেখে তাদের কারোরই আর বোঝার বাকি রইল না যে তার মেয়েকে এতদিন ঠিকমতো খাবার খেতে দেওয়া হয়নি, যার জন্য তার সুস্থ মেয়েটা এমন পাটকাঠি হয়ে গিয়েছে। হাতের রগ গলার হাড় বের হয়ে গেছে, সাথে চোখের নিচের কালো দাগ, উজ্জ্বল চেহারাটা মলিন হয়ে আছে। মেয়ের অবস্থা দেখে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ছোট মেয়ের পাতে পোলাও মুরগির গোশত দিয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। আরহাম চৌধুরী সযত্নে মেয়েকে খাইয়ে দিচ্ছেন আর টুকটাক গল্প বলে হাসানোর চেষ্টা করছেন। অরি এখানে আসার পরে নিজ রুমে গিয়ে ঘণ্টাখানেক ধরে গোসল করেছে। পুরো এক বোতল বডি ওয়াশ, শাওয়ার জেল শেষ করেও শরীর থেকে ওই নিকৃষ্ট পুরুষটার ঘ্রাণ মুছে ফেলতে সক্ষম হয়নি। ওই অমানুষটার দেওয়া শরীরের সমস্ত চিহ্নে ব্লেড দিয়ে আঘাত করেছে। কোনোভাবে পোশাকের মতো শরীরটাও যদি চেঞ্জ করা যেত তাহলে সে ততক্ষণই করত। হাজার চেষ্টা করেও এই জঘন্য লোকটা শরীর থেকে আসা জাফরানের গন্ধটা দূর করতে পারেনি। অরি এসব মনে করে দীর্ঘশ্বাস ছাড়ল। অনু খেতে খেতে খেয়াল করলো তার প্লেটে গিলা কলিজা উঠেছে। অন্যদিন হলে একাই খেয়ে নিত, পারলে হাড়ি থেকে বেছে বেছে বোনেরাকেই সাবার করে দিত। এগুলো মাম্মা পাপা না খেলেও তাদের দুই বোনের প্রিয়। মাঝে মধ্যে তাদের জন্য মুরগির পা, পাখা, কলিজা গিলা এক্সট্রা করে নিয়ে আসতো তাদের পাপা, যেন দু বোনে এগুলো নিয়ে কাটাকাটি ঝগড়াঝাটি না করে। নিজেদের খুনসুটির কথা ভেবে হাসলো অনু। সে খুব মিস করে দিনগুলো। বোনের দিকে তাকাতে খেয়াল করলো অরি কপাল কুচকে তাকিয়ে রয়েছে। ইশারায় জানতে চাইলো কি হয়েছে। অনু মুখে কিছু না বলে কলিজার টুকরা বোনের মুখের সামনে ধরল। ছোট্ট মেয়ের কাণ্ড দেখে অবাক না হয়ে হাসলেন আরহাম চৌধুরী। অজান্তে অরির চোখ দুটো ভিজিয়ে উঠল। এটা কষ্টের কান্না নয়, বরং সুখের কান্না। সে আবারও ফিরে পেয়েছে এক টুকরো শান্তি ও সুখ। অরি নাক টেনে হাতের উল্টো পিঠে চোখ মুছে মুখ এগিয়ে নিয়ে ছোট বোনের হাত থেকে কলিজার অর্ধেক অংশ মুখে নিল এবং বাকি অর্ধেক অনুর সামনে ধরতে সে টুপ করে মুখে নিল। এটা দেখে অরি কান্নার মাঝেও শব্দ করে হেসে উঠল। অনু বোনের হাসি মাখা মুখ দেখে সেও হাসলো। কতদিন পর তার বোনটাকে মন খুলে হাসতে দেখলো। অনু মন খারাপ করে এই মুহূর্তটা নষ্ট করতে চাইল না। সবকিছু ভাবনা চিন্তা একদিকে ঠেলে দিয়ে গিলার অর্ধেক নিজে খেয়ে বাকিটা বড় বোনকে খাইয়ে দিল।
দ্রুত নিজের প্লেটের খাবার শেষ করে হাত ধুয়ে উঠে এসে চেয়ার টেনে নিয়ে পাপার সামনে ও বোনের পাশে গা ঘেঁষে বসলো। আরহাম চৌধুরী ছোট্ট মেয়ের এখানে আসার কারণটা বুঝতে পেরে হাসলেন। অতঃপর দুই মেয়েকে একসঙ্গে খাইয়ে দিতে দিতে ভাবতে লাগলো যে কিভাবে ওই জানোয়ারটার হাত থেকে নিজের মেয়েকে রক্ষা করবেন। রাতের আকাশে চাঁদ মামা উকি দিচ্ছে, মাঝে মধ্যে মেঘমামি চাঁদ মামা সুন্দর মুখখানা নিজের আড়ালে লুকিয়ে রাখছে। তবুও চাঁদ মামা ফাঁক ফুকর দিয়ে উকি মারছেন। তার রূপের ঝলক কারাগারের ছোট্ট জানালা ভেদ করে একজন যুবকের রক্তাক্ত শরীরের উপর এসে পড়ল। যুবকটার সুঠাম ফর্সা দেহের তাজা রক্ত দেখে যেন চাঁদটিও মুখ ফিরিয়ে নিল। চার দেয়ালের আবছা অন্ধকার কারাগারের মাঝে হাত বাঁধা পা বাঁধা অবস্থায় হাঁটু ভেঙে বসে আছে একজন সুদর্শন যুবক। সাদা ধবধবে শার্টে লাল তরল পদার্থে ভেসে উঠেছে, ঠোঁটের কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, মাথার ব্রাউন চুলগুলো উস্কো খুস্কো এলোমেলোভাবে সারা কপালে পড়ে আছে। গাঢ় বাদামি বর্ণের শকুনের মতো তীক্ষ্ণ চোখ জোড়া রক্তিম হয়ে জ্বলজ্বল করছে। এই যে প্রায় 3 ঘন্টা ধরে একটানা মার খেয়েও মুখ দিয়ে একটা আওয়াজ বের করেনি, শুধু পাথরের মতো শক্ত হয়ে বসেছিল। এদিকে এসআই সাহেব চেয়ারে বসে থেকে হাঁপাচ্ছেন। তার রাগ এখনো কমেনি। যে মানুষটার জন্য সে তার ভালোবাসার মানুষটিকে হারিয়েছে আজ তাকে নিজ হাতে ইচ্ছে মতো মেরেছে। যে মানুষটা তার প্রিয় মানুষকে দিনের পর দিন আঘাত করেছে সে আজ সবকিছু সুদে আসলে ফিরিয়ে দিয়েছে, কিন্তু কোথাও যেন মনের তৃপ্তি খুঁজে পাচ্ছে না। সে চেয়েছিল এই জানোয়ারের আর্তনাদ চিৎকার সবাই শুনুক, কিন্তু না, তার আশা এক বালতি রক্ত ঢেলে দিয়েও মুখ দিয়ে টু শব্দ বের করেনি। খুব করে চেয়েছিল তার কাছে যেন মাথা নত করে নিজের প্রাণ ভিক্ষা চায়, কিন্তু তেমন কিছুই হয়নি, বরং মার খেয়েও ঠোঁট থেকে হাসি মুছে যায়নি। স্যার পানি। একজন কনস্টেবল পানির জগ ও গ্লাস নিয়ে এসে এসআই সাহেবের দিকে বাড়িয়ে কথাটা বলল। সৌরভ মির্জার আগে গজগজ করতে করতে পানির গ্লাস নিয়ে এক নিঃশ্বাসে সবটাই শেষ করলো। তার ইউনিফর্ম ভিজে শরীরের সাথে লেপ্টে রয়েছে, কেউ দেখলে মনে করবে সদ্য নদী থেকে ডুব দিয়ে উঠে এসেছে। ডান হাতের উল্টো পিঠে রক্ত শুকিয়ে গেছে, তার পাশে একটা বড় মোটা লাঠি নিচে পড়ে আছে, যার অর্ধেক অংশই লাল হয়ে রয়েছে। আমার ফুলের থেকে দূরে থাকবি। সৌরভ মির্জা চিবিয়ে চিবিয়ে কথাটা বলল। সেটা শুনে যুবকটি হেসে উঠল, পাশে রক্তসহ থুতু ফেলে বলে উঠল, তোর ফুল? সিরিয়াসলি? বলেই পুরো ঘর কাঁপিয়ে হেসে উঠল। সৌরভ রেগে কনস্টেবলের হাত থেকে পানির জগ কেড়ে নিয়ে বসা থেকে উঠে এসে যুবকটার মুখ বরাবর সমস্ত পানি ছুঁড়ে মারল। এতে রক্তাক্ত যুবকটির কোনো ভাবান্তর হলো না, উল্টো বাঁকা হেসে চোখে চোখ রেখে বলল, তোর ফুল, অথচ সেই ফুলের মধু খেয়ে নিয়েছে অন্য একটা ভ্রমর। ব্যাপারটা খুবই হাস্যকর এসআই সাহেব। সেই ভ্রমরকে মেরে ফেলতেও কিন্তু আমার হাত কাঁপবে না, ডক্টর লিওয়ান। সৌরভের কথা শুনে লিওয়ান মুচকি হেসে বলল, ভ্রমরকে তো মারা দূরে থাক, তাকে স্পর্শ করতে গেলেও যে হাল হয়ে ফিরে আসতে হবে। আর ভ্রমরের চুম্বন ভীষণ ধার, একবার খেলে আশেপাশেও যেতে চাইবে না, বাপ বলে লঙ্গি খুলে দৌড়াবি। উফ সরি, প্যান্ট খুলে। সৌরভ চেয়ারে আরাম করে বসে পায়ের উপর পা রেখে বলল, ধোলাই খেয়ে কি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিস? একটু আগেই তো তোকে ইচ্ছে মতো কেলানি দিলাম, এত তাড়াতাড়ি সেসব ভুলে গেলি? লিওয়ান মাথা নাড়িয়ে ধীর কণ্ঠে বলল, ভুলিনি। এই লিওন চৌধুরী কখনো কোনো কিছুই ভোলে না, বরং সে যেটা পায় তা থেকে 10 গুণ ফিরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আজ আমি চেয়েছি বলে তোর মতো একটা কীট আমাকে স্পর্শ করার সাহস পেয়েছে। আসলে আমি দেখতেই চেয়েছি আমার বউয়ের এক্সের শরীরে ঠিক কতটা ক্ষমতা রয়েছে। যতদূর ভেবেছি তা থেকেও বেশি দুর্বল তুই। সামান্য এইটুকু মেরে হাঁপানি রুগীদের মতো কাঁপতে শুরু করলি। ভাগ্যিস তোর সাথে আমার টেডি বিয়ারের বিয়ে হয়নি, নাহলে মেয়েটার জীবনটাও তেজপাতা হয়ে যেত। বাই দ্য ওয়ে, তোর এক্সের সহ্য করার ক্ষমতা সত্যিই প্রশংসা করতে হয়। প্রশংসা করতে হয়। প্রথম সহ্য করতে না পারে জ্ঞান হারলেও পরবর্তীতে ঠিক হয়ে গেছে। লং টু ম্যাচ খেললেও তোর এক্স ক্লান্ত হয় না, উল্টো আমাকে আরও কাছে থাক। আর কিছু বললাম না, নইলে বউ আমার রাগ করবে। বলেই শয়তানি হাসি দিল লিওয়ান। সৌরভ মির্জা লজ্জায় রাগে ঘৃণায় উঠে এলেন। লিওয়ানের বুক বরাবর সজোরে লাথি মারল। এতে লিওয়ানের শক্ত দেহ না নড়লেও সে চট করে ভয়ঙ্কর হিংস্র চোখে সৌরভের দিকে তাকালো। হঠাৎ তার শান্ত চেহারা এমন ভয়ঙ্কর রূপ ধারণ করাতে সৌরভ মির্জা কিছুটা ভড়কে গিয়ে পিছিয়ে গেল। কনস্টেবল তো লিওয়ানের এমন রূপ দেখে জগ ও গ্লাস নিয়ে দ্রুত কারাগার ত্যাগ করল। তার মধ্যে ঘুমন্ত সিংহ জেগে উঠেছে। লিওয়ানের গাঢ় বাদামি বর্ণের রক্তিম চোখ দুটো দিয়ে যেন আগুন ঝরে পড়ছে। লিওয়ানের হঠাৎ এমন হিংস্র রূপ দেখে অজান্তেই ঢোক গিলতে বাধ্য হলো সৌরভ মির্জা। অনুভব করলো কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। লিওয়ান বাজখাই গলায় হুঙ্কার দিয়ে বাঁধা হাতে দুটো বুকের দিকে ইশারা করে বলল, এখানে লাথি মেরে অনেক ভুল করলি এসআই। এই জায়গাটা আমার ছোট্ট টেডি বিয়ারের বসবাস, তাকে আঘাত করার অধিকার শুধুমাত্র এই লিওনের। সেখানে তুই আঘাত করা একদম ঠিক কাজ করলি।
এর মূল্য তোকে চুকাতে হবে, আর সেটা খুবই ভয়ঙ্করভাবে। এতক্ষণ সাইলেন্ট ছিলাম জাস্ট একটা কারণে। আজ আমি একটু হলেও উপলব্ধি করতে পেরেছি আমার খুব মূল্যবান জিনিসকে অতিরিক্ত কষ্ট দিয়ে ফেলেছি, যার ফলস্বরূপ নিজেকে সেই কষ্ট অনুভব করানোর জন্য আজ তোর সামনে রয়েছি। কিন্তু তুই আমার হার্টে আঘাত করেছিস। এই অন্তরের অন্তরস্থলে শুধু সে রয়েছে। আমি সেই প্রথম পুরুষ যে টেডি বিয়ারের জন্মের পরেই লেডি ডক্টর ব্যতীত তাকে স্পর্শ করেছি। যেখানে তোর পাপাই চান্স পায়নি, সেখানে তুই কোন খাতের মূল্য? জাস্ট একবার বের হতে দে, তারপর দেখবি এই ভ্রমরটা ঠিক কতটা বিষাক্ত। বলেই মুচকি হাসি উপহার দিল এসআইকে। একটা নতুন দিনের নতুন সকালের শুরু। চৌধুরী ম্যানশনের বাইরে সারি সারি পুলিশ দাঁড়িয়ে রয়েছে। এসব পুলিশ প্রোটেকশন সোহরাব মির্জা দিয়েছে যেন চৌধুরী পরিবারের কারো ক্ষতি করতে না পারে লিওয়ান। অনু আজ খুব সকালে উঠেছে। তার ইচ্ছে ছিল বোনকে নিয়ে রাতে বাইরে থেকে ঘুরে আসবে, কিন্তু তাদের পাপার করা আদেশ এখন বাইরে যাওয়া যাবে না। এমনকি তাদের বিশ্ববিদ্যালয় কলেজে যাওয়া নিষিদ্ধ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারোরই বাইরে যাওয়া চলবে না। তাই অনু রাতে ভেবে রেখেছিল আজ সকালে সে নিজে হাতে নাস্তা বানাবে। বাইরে যাওয়ার অনুমতি নেই তো কি হয়েছে, প্রয়োজন হলে বাড়িতেই রেস্তোরাঁ খুলে বসে থাকবে। অনু ঝটপট ল্যাপটপ নিয়ে রান্নাঘরে এলো। ইউটিউব দেখে দেখে খুব মনোযোগ সহকারে নানান রকম আইটেম বানানো শুরু করে দিল। মাঝে মধ্যে আগুনে ছ্যাঁকা খেয়ে হাত বাঁকা হয়ে যাচ্ছে, তবু অনু রান্না বন্ধ করলো না। এখন সকাল 7:10। মিসেস আরিয়ানা চৌধুরী তড়িঘড়ি করে কাত পর্যন্ত চুলগুলো হাত খোপা করতে করতে সিঁড়ি বেয়ে নেমে এলেন। রাতে মেয়েদের সাথে আড্ডা দিয়ে অনেক রাতে ঘুমিয়েছিলেন, যার ফলে আজ উঠতে একটু দেরি হয়ে গেছে। উনি এক প্রকার দৌড়ে ড্রয়িং রুম পেরিয়ে রান্নাঘরের সামনে আসতেই থমকে গেলেন। চিন্তিত মুখটা আপনা আপনি হাঁ হয়ে গেল। নিজের চোখকে যেন বিশ্বাসই করতে পারছেন না। আজ কোন দিকে সূর্য উঠেছে ঠিক বুঝে উঠতে পারছেন না। ওনার ছোট মেয়ে রান্নাঘরে, তাও কিনা রান্না করছে, এটা দেখে বেশ চমকে গেছেন। বড় মেয়ে মাঝে মধ্যে রান্নাঘরে এলেও ছোট মেয়ের টিকিটাও দেখা যায় না। আর আজ কিনা ছোট মহারানী নিজে থেকে রাচ্ছে, ভাবা যায়। চোখে মুখে সূর্যের আলো এসে পড়তেই ঘুম ভেঙে গেল অরির। আজ শান্তির মতো একটা ঘুম হয়েছে। আরামে নরম বিছানায় কয়েকটা গড়াগড়ি দিয়ে হামি তুলে উঠে বসলো। পরনে টি শার্ট ও প্লাজো, মাথা চুলকে বাম দিকে ঘাড় ঘুরিয়ে দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 10টা বেজে গেছে। কিছুক্ষণ চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকলো। অতঃপর আলমারি থেকে সুতির গাউন নিয়ে ওয়াশরুমে চলে গেল। অরি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে রুম থেকে বের হলো। সিঁড়ি বেয়ে নামতে নামতে দেখলো অনু ডাইনিং টেবিলে বসে কিছু করছে। এখানে আসার পর সে রাতে ফোন দিয়ে বন্ধু মহলের সাথে যোগাযোগ করেছিল। তারা যদি মিস্টার আরহাম চৌধুরী সোহরাব মির্জাকে সবকিছু না বলতো, তাহলে হয়তো আজও সে ওই নরকের মধ্যে থাকতো। খোঁজ নিয়ে জানতে পারলো তাদের ফুড পয়জনিং হয়ে গিয়েছে। এতে খুব মন খারাপ হয়েছিল তার। কোথাও না কোথাও তার ভুলের জন্য সবাই অসুস্থ হয়ে গেছে। বন্ধুরা তাকে মন খারাপ করতে মানা করে এবং এসব নিয়ে ভাবতেও। সে বাড়ি চলে এসেছে, এতটুকু তাদের অনেক খুশি করেছে। অরি নিচে নেমে ছোট বোনের কাছে গিয়ে দেখলো ফুচকার ভেতর মাখা আলুর পুর ভরা হচ্ছে। অরির কপাল কুঁচকে গেল। সে টেবিলের দিকে তাকিয়ে দেখলো শিক কাবাব, হারিয়ালি কাবাব, স্বামী কাবাব, নান রুটি, চটপটি, হালিম ও পায়েস দিয়ে সাজানো হয়েছে। এগুলো দেখে অরি অবাক হয়ে গেল। সে বোনের পাশে চেয়ার টেনে বসতে বসতে জিজ্ঞাসা করলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।